তিনি হচ্ছেন আজিজ আহমেদ। এই আজিজকে সম্প্রতি বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করেছে যশোর এবং চট্টগ্রাম পুলিশ যৌথভাবে। পালিয়ে যাচ্ছিল সাবেক সেনাপ্রধান, সাবেক বিডিআর প্রধান, বিজিবি প্রধান জেনারেল আজিজ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। হঠাৎ করে তাকে কেন গ্রেপ্তার করা হলো? তিনি এইভাবে ধরা খাবেন এটা মনে হয় তিনি কখনো স্বপ্নেও কল্পনা করেন নাই। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো একটি কাজ করেছেন, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। এটা খুব ভালো একটা উদ্যোগ, চমৎকার একটি কাজ। সরকারের একটা ধন্যবাদ দিতে চাই এই কাজটার জন্য। ডক্টর ইউনূস স্যার যেভাবে ওদের সাথে চোখে চোখ রেখে কথা বলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওই একই কাজ করছে, হেরম দেখায় দিছে। 5ই আগস্ট 2024 যদি বাংলাদেশে না হতো, তাহলে আজ 2 বছরের ভিতরে বাংলাদেশের 2টা বিভাগ ভারত দখল করে নিতেন, একটা রংপুর বিভাগ আর একটা চট্টগ্রাম বিভাগ। কিভাবে নিতেন? প্রিয় দর্শক, অনেক জল ঘোলা করার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিএনপি সরকার। বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই নাকি বিএনপি সরকারের ফাইনাল ডিসিশন। দর্শক, জেনারেল আজিজ এই নামটার সাথে আপনারা সকলেই পরিচিত। প্রিয় দর্শক, এই নামটার সাথে মিশে আছে বা জড়িয়ে আছে খুন, গুম। প্রিয় দর্শক, এমনকি খুন এবং গুমের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই জেনারেল আজিজকে স্যাংশন পর্যন্ত দিয়েছিল বা নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছিল। প্রিয় দর্শক, এই জেনারেল আজিজকে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত অপকর্ম, যত অঘটন ছিল সবকিছুই ঘটিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য শাপলা গণহত্যা, অর্থাৎ যেখানে মাদ্রাসার ছাত্রদের বুলডোজার দিয়ে একদম পিষে দেওয়া হয়, নির্বিচারে তাদের উপর অসংখ্য গুলি চালানো হয়। প্রিয় দর্শক, সেই গণহত্যায় এই জেনারেল আজিজের হাত, এবং সেই বিষয়টাকে নিয়ে এবার বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তবে স্বস্তির খবর হচ্ছে এই জেনারেল আজিজকে কেন্দ্র করে সরকার একটি কড়া পদক্ষেপ নিয়েছেন। তো প্রিয় দর্শক, কি সেই পদক্ষেপ? জেনারেল আজিজের এই মুহূর্তে কি ঘটতে চলেছে এবং আপনারা কি চান? জেনারেল আজিজকে ফাঁসি দেওয়া হোক, নাকি কি মনে করছেন জেনারেল আজিজকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক? সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এর সাথে সাথে জেনারেল আজিজের যত অপকর্ম আছে আমরা তো সেগুলো জানবই। এর সাথে সাথে এই মুহূর্তে জেনারেল আজিজকে নিয়ে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে সেটিও জানবো। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিষ্ঠার ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে দেশের কোনো সাবেক প্রধানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে সরাসরি ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন জানানো হয়েছে। যার দিকে এই আইনি তীর নিক্ষেপ করা হয়েছে তিনি আর কেউ নন, সাবেক বিতর্কিত প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। 2013 সালের 5 মে রাতের সেই ভয়ঙ্কর স্মৃতি আজও দেশবাসীর মনে দাউ দাউ করে জ্বলছে। ঢাকার মতিঝিলের ঐতিহ্যবাহী শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ব্যানারে সমবেত হওয়া লাখ লাখ আলেম ওলামা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষের উপর চালানো হয়েছিল শতাব্দীর অন্যতম নির্দয় ও রক্তক্ষয়ী সামরিক পুলিশি অভিযান। একই ঘটনার ধারাবাহিকতায় পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও চলে নির্বিচারে গুলিবর্ষণ। দীর্ঘ 1 দশক ধরে চাপা পড়ে থাকা সেই রক্তঝরা ঘটনার বিচারিক তদন্ত আজ অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সদর দপ্তরের আইজিপি এবং বাংলাদেশ পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্টার ব্যুরো তথা এনসিবির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজি বরাবর একটি সুনির্দিষ্ট আইনি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির মূল বক্তব্য একটাই, ইন্টারপোলের প্রাসঙ্গিক বিধিমালা অনুসরণ করে অবিলম্বে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নামে বিশ্বব্যাপী রেড নোটিশ জারি করতে হবে। চিফ প্রসিকিউটরের ভাষ্যমতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোপনীয় তথ্য অনুযায়ী জেনারেল আজিজ আহমেদ ইতিমধ্যে দেশ ছেড়ে মধ্যপ্রাচ্য অথবা অন্য কোনো আন্তর্জাতিক ভূখণ্ডে গা ঢাকা দিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন টিমের স্পষ্ট বার্তা, হত্যাকাণ্ড ঘটিয়ে কিংবা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে পৃথিবীর কোনো কোণাতেই আর নিরাপদ থাকা যাবে না। ইন্টারপোলের আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে এই পলাতক আসামিকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো
করানো হবে। কিন্তু প্রশ্ন উঠছে, কে এই জেনারেল আজিজ আহমেদ? কিভাবে তিনি একজন সামরিক অধিনায়ক থেকে রূপ নিলেন স্বৈরাচারের অন্যতম মূল খুঁটি হিসেবে? কিভাবে তার হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল অপরাধী পরিবারকে সুরক্ষা দেওয়ার এক অভূতপূর্ব সাম্রাজ্য? আর কেনই বা মার্কিন সরকার থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সবাই আজ তার বিরুদ্ধে একজোট? আসুন ইতিহাসের পর্দা সরিয়ে উন্মোচিত করি শাপলা চত্বরের সেই কালো রাত, জেনারেল আজিজের পরিবার ভিত্তিক দুর্নীতির মহারাজ্য, জালিয়াতির দলিল এবং আন্তর্জাতিক রেড নোটিশের জটিল আইনি সমীকরণ। ঘটনাক্রমটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2013 সালের 5ই মের সেই অভিশপ্ত রাতে। ইসলামিক ভাবাবেগ এবং তৎকালীন সরকারের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে দেশের দূর দূরান্ত থেকে লাখ লাখ আলেমোলামা, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ তৌহিদি জনতা পদযাত্রা করে জমায়েত হয়েছিলেন মতিঝিলের শাপলা চত্বরে। দিনের আলো গড়িয়ে যখন রাত নামল, তখন হঠাৎ করেই চারপাশ ঘিরে ফেলা হলো। অভিযোগ রয়েছে তৎকালীন বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্বে থাকা মেজর জেনারেল আজিজ আহমেদ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের নিয়ন্ত্রণে শুরু হয় এক বর্বর যৌথ অভিযান, অপারেশন ফ্ল্যাশ আউট। অন্ধকার নেমে আসার পর মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, হেভি মারণাস্ত্রের গর্জন এবং হাজার হাজার মানুষের আর্তচিৎকারে থমকে গিয়েছিল পুরো ঢাকা শহর। অসহায় মানুষের উপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর নজিরবিহীন অভিযোগ ওঠে সেই রাতে। রাস্তায়, ড্রেনে এবং গলির মুখে আলেমোলামাদের তাজা রক্তে ভেসে গিয়েছিল মতিঝিল এলাকা। পরদিন অর্থাৎ 6ই মে একই ধরনের নির্দয় গুলিবর্ষণের পুনরাবৃত্তি ঘটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মহাসড়কে। সেখানেও বেশ কয়েকজন নিরীহ মানুষকে হত্যা করা হয়। দীর্ঘদিন এই ভয়াবহ সত্যকে রাষ্ট্রীয় ক্ষমতার শক্তিতে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। কিন্তু ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের পর সত্য আর আটকে থাকেনি। গত 27শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর ও সিদ্ধিরগঞ্জের হত্যাযজ্ঞের মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে আমলে নেয়। এই মামলার 1 নম্বর আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তার সহযোগী হিসেবে অভিযুক্ত 41 জন আসামির মধ্যে যেসব শীর্ষ ব্যক্তিত্বের নাম এসেছে তারা হলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, দুদকের মামলা আর ভাইদের জালিয়াতি। এসবের চেয়েও শতগুণ বড় বিচারিক আতঙ্ক হয়ে এখন আজিজ আহমেদের সামনে দাঁড়িয়েছে শাপলা চত্বরের মানবতা বিরোধী অপরাধের মামলা। ক্ষমতার দাপট, সামরিক পোশাক আর রাজনৈতিক তোষামত দিয়ে তৈরি করা জেনারেল আজিজ আহমেদের সেই কাচের প্রাসাদ আজ পুরোপুরি চুরমার। একদিকে দুর্নীতির পর্বতসম বোঝা, অন্যদিকে শাপলা চত্বরের শত শত নিষ্পাপ মানুষের রক্তের দাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ঐতিহাসিক রেড নোটিশের আবেদন প্রমাণ করছে পাপের ঘোড়া পূর্ণ হলে পলায়নের পথ রুদ্ধ হয়ে যায়। ইন্টারপোলের আন্তর্জাতিক হুকুমদামে শেষ পর্যন্ত কি কাঠগড়ায় এসে দাঁড়াতে হবে জেনারেল আজিজকে? শাপলা চত্বরের শহীদদের পরিবার কি তবে দীর্ঘ 1 দশক পর পেতে যাচ্ছে কাঙ্ক্ষিত ন্যায় বিচার? তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঢাকাতে খুব ভালো একটি কাজ করেছেন, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি নারীদের জন্য পৃথক বাসের ব্যবস্থা করেছেন, কারণ আমরা জানি যে ঢাকা শহরে যে গণপরিবহনগুলো আছে, এই গণপরিবহনগুলোতে আমাদের মা বোনরা যখন, আবার নাহারিন খান শুনলে পরে আমার আবার বিপদ, মা বোন বলে ফেললাম, যাই হোক, তো তারা যখন উঠতে যায় তখন আমরা দেখেছি যে আসলে তাদের একটু বিড়ম্বনার শিকার হতে হয়। গণপরিবহনে তো সিট থাকে না, তাহলে একজন নারী যখন আমার পাশে দাঁড়িয়ে থাকে তখন আসলে এটা মায়ের সন্তান হিসেবে, বোনের ভাই হিসেবে এটা আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক মনে হয়। অনেকেই, অনেক ভদ্র মায়ের সন্তানেরা আছে, তারা এই দৃশ্য দেখার সাথে সাথে উঠে গিয়ে সিটটা ছেড়ে দেয় যে আপা বসেন বা খালাম্মা আপনি বসেন। এই কাজগুলো বাংলাদেশের ছেলেরা অহরহ করে থাকে। তো এইটার নিরসন কল্পে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি উদ্যোগ নিয়েছেন। একটা পিঙ্ক কালারের বাস ঢাকার শহরে, বিআরটিসির আর কি, এর চালকও নারী, এর কন্ট্রাক্টর সেও নারী, সুপারভাইজার সব নারী। এটা খুব ভালো একটা উদ্যোগ, চমৎকার একটি কাজ। এখন শিবিরের ওইটার ব্যাপারে, বাসের ব্যাপারে নারিন ইসলাম খান তিনি তো ওই মন্তব্য করলেন, হ্যাঁ কেন নারীদেরকে এইভাবে লিঙ্গ বৈষম্য করা হচ্ছে, তাদের জন্য আলাদা বাস কেন দিতে হবে? এখন এই ঢাকার শহরে নারীদের জন্য পৃথক বাসের ব্যাপারে তার ওই জাতীয় মন্তব্য, ওই যে এই ধরনের একটা মন্তব্য হয়তো আজকালের ভিতরেই আসবে, কারণ তাকে নিয়ে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে এত বেশি ট্রল হয়েছে, তিনি হয়তো চুপ থাকবেন না। কাজী জেসিন তাকে এই জবাব দেওয়ার জন্য 2-1 দিনের ভিতরেই ডেকে আনবে। কাজী জেসিনও আবার, কাজী জেসিন বিটিভির মহাপরিচালক হয়েছে, এমনি এমনি হয় নাই। সেও ছাত্র শিবির, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য আলাদা জোন, তাদের খাবারের জন্য আলাদা একটা কর্নার করা হয়েছে। এআই দিয়ে তিনি একটা ছবি তৈরি করেছেন, এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি, এই যে এই ছবিটা, এই ছবি তৈরি করে তিনি প্রশ্ন করেছেন যে তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসও আলাদা আলাদা হবে, নারীদের জন্য কি ক্লাসের এরকম পর্দা টানায় হবে? এই ধরনের মন্তব্য তিনি করেছেন। আর এই নারীদের জন্য যখন পৃথক বাস
সার্ভিস চালু হয়েছে, ওইটাকে আবার তিনি কিছু লেখেন নাই, কারণ তার আবার ওইটা মনে আছে যে সে কি বলেছিল ওখানে, এর আবার কিছুটা লজ্জা শরম আছে। তো ওইটাকে তিনি জাস্ট কিছু না লিখে এই ছবিটা পোস্ট করেছেন, আর ক্যাপশনে জাস্ট দুটো ওই লাভ রিয়াক্ট যেটা ওইটার চিহ্ন দিয়ে ব্যাস পোস্ট দিয়ে দিয়েছেন, তার মানে কি শুভকামনা জানালেন। তো এই কাজগুলোর কারণেই তো দেখেন একই কাজ যেটা অন্যরা করলে তিনি সমালোচনায় ফেটে পড়ছেন, আর তার নিজের দল যখন করছে তখন ওইটাকে তিনি সাধুবাদ জানাচ্ছেন। তো বিটিভির মহাপরিচালক তার এমনি হয় না রে ভাই। এরা আসলে মূলত নারীবাদ এসব কিচ্ছু না, মূলত জামাত ইসলামকে বা তার বিরোধী মতকে দমন করার জন্য, তাদেরকে ঘায়েল করার জন্য এই নারীবাদ এটা একটা অস্ত্র। যেমন মুক্তিযুদ্ধের চেতনা একটা অস্ত্র, ঠিক নারীবাদও এরকম একটা অস্ত্র। ইসলামী দলগুলোর যেমন আকীদা এটা একটা অস্ত্র। এই প্রত্যেকেই তাদের নিজস্ব এক একজনের এক একটা অস্ত্র আছে, এই অস্ত্রগুলো নিয়ে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ে জামাতের বিরুদ্ধে। জামাতের হয়েছে এখানে যত জ্বালা, একা হয়ে গেছে। এরপরে তো দায় চাপিয়ে দেবার সংস্কৃতি আমাদের দেশে আছেই। মনে পড়ে আপনাদের দায় চাপিয়ে দেওয়া, এরকম আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এই চাঁপাইনবাবগঞ্জে একজন মহিলা ফ্যামিলি কার্ড বিক্রি করতে গিয়ে টাকা নিচ্ছে, ফ্যামিলি কার্ড দিয়ে 3000 করে টাকা নিচ্ছে। এবার তাকে গিয়ে ধরেছে যে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে টাকা নিচ্ছেন কেন? সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছে, তো আপনি কি করেন? বলছে আমি বিএনপি করি। বিএনপি করেন? খবরদার আপনি এই কথা বলবেন না, আপনি বলবেন যে আপনি জামাতের রোকন, আপনি এটা বলতে হবে। না আমি তো জামাত করি না, আমি ওটা বলবো কেন? আমি বিএনপি করি। না আপনাকে কথা বলতেই হবে, আপনি জামাতের রোকন, এটা আপনি বলবেন, এটা বলবেন। এর ভিতরে যে বেরসিক কেউ একজন হয়তো ভিডিও করতেছিল, এই ভিডিওতে এটা ধরা পড়ে গেছে। একটু শোনাই, আসেন একটু শোনেন। 11,000 টাকা লিয়েছেন কার্ড দেবো। আপনি কি কোন নেত্রী পদে আছেন, না আপনি মেম্বার চেয়ারম্যান, না আপনি কে? জামাত করো না বিএনপি করো? আমি বিএনপি করব। বিএনপির লোক কিন্তু টাকা উঠায় না কোনোদিন। তুমি বলো যে আমি জামাতের টাকা উঠাতে এসেছি। না আমি জামাতের টাকা উঠাই নাই। না এটা বলতে হবে, এটা বলতে হবে যে আমি জামাতের আমি রুকন, তোমাকে এটা বলতে হবে, তারপর আমি ব্যবস্থা করছি। বিএনপি করে এটা কি প্রথম? না, এটা কিন্তু প্রথম না, এর আগেও এ ধরনের ঘটনা আছে। কিভাবে? ওই যে আপনাদের মনে আছে নিশ্চয় 5 আগস্টের পর যখন ছাত্র শিবির এবং ছাত্রদল সংঘর্ষ বাঁধলো, এই সংঘর্ষের পরে ছাত্রদল ঢাকাতে কেন্দ্রীয়ভাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করলো। এই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা 5 আগস্টের পূর্বে উভয় দল একসাথে থেকেছেন, খেয়েছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন লড়াই সংগ্রামে আপনারা একে অপরকে সহযোগিতা করেছেন, একসাথে আন্দোলন করেছেন। 5 আগস্টের পরে হঠাৎ আপনাদের কি হলো যে আপনারা সংঘর্ষে লিপ্ত হলেন? হ্যাঁ, আমাদের রাকিবুল ইসলাম রাকিব চাচা, তিনি নাসিরউদ্দিন নাসিরকে বলছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও। এটাকে আমি বানিয়ে বলছি, ভিডিও দেখবেন, এই দেখুন। ওকে সব দেওয়া হবে। জি বিদায় করার জন্য ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন একসঙ্গে মিলে আন্দোলন করলেন। করার পর 6 মাস যেতে না দেয় এমন কি ঘটনা ঘটলো যে আপনাদের এই যে শিবিরের দায় দিয়ে যাচ্ছে? এই হলো টোটাল অবস্থা, টোটাল সিস্টেমটা এরকম। এইভাবেই চলছে আমাদের রাজনীতি। আজকের বক্তৃতা শুরু করব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আর বিএনপিকে অভিশাপ দিয়ে। এই বিএনপি যখন ক্ষমতায় আসে তখন বাঘের বাচ্চা, রয়্যাল বেঙ্গল টাইগার, লায়ন হয়ে যায়। আর ক্ষমতা থেকে যখন বিএনপি চলে যায়, বিএনপির দূর সময়, বিএনপির কঠিন সময়, তখন এই বিএনপি হয়ে যায় শিয়ালের বাচ্চা, ডগ হয়, ক্যাট হয়, রেট হয়, ইঁদুর হয়, যখন ক্ষমতায় থাকে না। আর যখন ক্ষমতায় থাকে তখন সিংহ পুরুষ। এই বিএনপি শহীদ জিয়ার বিএনপি নয়, এই বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। আমরা এই বিএনপিকে চাই নাই। আমি তারেক রহমান সাহেবকে এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা 17 বৎসর যুদ্ধ করেছেন সম্মুখ সারিতে দাঁড়িয়ে, সেই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে পল্টনের মাঠ কাঁপিয়েছেন, পার্টি অফিস কাঁপিয়েছেন, সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশের আনাচে কানাচে যে সমস্ত ত্যাগী নেতারা বিএনপির রাস্তাঘাট অলিতে গলিতে আন্দোলন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু বিড়াল মার্কা বিএনপি, কুকুর মার্কা বিএনপি, স্বৈরাচারের দূষর বিএনপি, এই বিএনপিকে আমি আজকে অভিশাপ দিতে চাই। আর আমার অভিশাপ নয়, বর্তমান বিএনপির উপরে অভিশাপ আছে দেশনেত্রী খালেদা জিয়ার, অভিশাপ আছে শহীদ জিয়ার। কারণ এই বিএনপি 17 বৎসর কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছিল। এরা আন্দোলন জানে না। আমি চ্যালেঞ্জ করলাম বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে, আপনারা তৃণমূল থেকে প্রশ্ন করেন শহীদ জিয়ার এই 19 দফা কর্মসূচি একজনও বলতে পারবে না। শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র কাকে বলে, কত প্রকার কি বলতে পারবে না এই বিএনপি। এই বিএনপি এই আপনার ঘোষিত, আপনি যখন দেশান্তরী ছিলেন,
যখন 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সংস্কারের জন্য, বিএনপি সেইটাও জানে না, বুঝতে পারবে না। ওই কর্মসূচিকে, ওই 31 দফাকে তারা কোনো মেডিসিন ভাবে, প্যারাসিটামল বা নাফা মনে করবে। কিন্তু এই 31 দফা কর্মসূচির ভিতরে কি কি আছে, 19 দফা কর্মসূচির ভিতরে কি কি আছে, এই বিএনপি জানে না। এই বিএনপি জানে না স্থায়ী কমিটির সদস্য কয়জন আছে বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম, 80% বিএনপির নেতাকর্মী বিএনপির সর্বোচ্চ স্থায়ী কমিটির সদস্য কয়জন নামও বলতে পারবে না। তারা শহীদ জিয়ার 19 দফা কর্মসূচিও বলতে পারবে না। তারা শুধু পারে যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকেন, তারেক রহমান যখন ক্ষমতায় থাকেন, তখন পা ছাড়তে আর তারেক রহমান সাহেবকে বিপদে ফেলার জন্য রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে, দুর্নীতি করতে, স্বজনপ্রীতি করতে, এই সমস্ত আওয়ামী লীগ ফেসিবাদরে আশ্রয় প্রশ্রয় দিতে, যে সমস্ত আওয়ামী লীগের কুলাঙ্গারেরা, যে সমস্ত ফেসিবাদ খুনি হাসিনার দূষরেরা এই 17 বছর বিএনপির নেতাকর্মীকে রাস্তায় কুকুরের মতো মেরেছে, একটা ব্যানার, একটা পেস্টুন, একটা পোস্টার পর্যন্ত লাগাতে দেয় নাই, কিন্তু আওয়ামী লীগ প্রতিহত করেছে। আওয়ামী লীগের একটা গুণ আছে, সেটা দুশ্মন হলেও স্বীকার করতে হবে। তারা ক্ষমতায় থাকলেও সাহসী, ক্ষমতার বাহিরে গেলেও সাহসী। এখন ফেসবুকের ভিতরে, সোশ্যাল মিডিয়ায় শুধু গালাগালি করে। 5 আগস্টের পরে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, খতম হয়ে গেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের কথা বলছি না, 96-এর পরের আওয়ামী লীগ, 2002 সালের পরের আওয়ামী লীগ, 111-এর আওয়ামী লীগ দুঃসাহসী ছিল। আর এখন আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নাই। এখন যারা আওয়ামী লীগ, এরা ফেসবুক লীগ। আগে ছিল পুলিশ লীগ, এখন ফেসবুক লীগ। সোশ্যাল মিডিয়া শুধু কুকুরের মতো গেউ গেউ করে। আমি এই আওয়ামী লীগের কথা বলছি না। আপনাদের অবশ্যই মনে আছে, যখন বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখন রাজপথে, এরপরে আপনার পার্লামেন্টে, সব জায়গায় তারা সবর থাকে। আর বিএনপি যখন ক্ষমতায় যায়, ঘুমিয়ে পড়ে, শুধু স্বপ্ন দেখে কিভাবে কোটিপতি হবে, কিভাবে চাঁদাবাজি করবে, কিভাবে বাংলাদেশটাকে লুটে পুটে খাবে। আর তারেক রহমানের আশেপাশে যে সমস্ত বাম আছে, যে সমস্ত আওয়ামী লীগের ফেসিস আছে, শেখ হাসিনার 2টা সন্তান আছে, বিপি নূর আর রাশেদ খান, সেই আওয়ামী লীগের পুষ্যপুত্র বুয়া বেঈমান ফজু পাগলা বিএনপিতে আছে। এরা আপনার আশেপাশে আছে। আর আপনার অন্ধ কতগুলা বিএনপি, যারা বিএনপির নাম বলতে পারে না, বিএনপির অ্যাব্রিভিয়েশনও বলতে পারবে না, বিএনপি শব্দের অর্থ কিও বলতে পারে না, তারা নাকি নেতা। এই নেতারা সময় মতো পালাবে। এই নেতাগুলা সময় মতো পালাবে। তারেক রহমান যখন বিপদে পড়বেন, এই নেতাগুলা পালিয়ে যাবে। গয়েশ্বরচন্দ্র রায়কে যখন রাস্তায় পেটানো হলো, বিএনপি নাই। রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আন্দোলন করতেন, তখন কোনো লোক নাই, 10 জন 12 জনও নাই। এখন একটা স্টেজে, একটা গ্রামে একটা সমাবেশ হলে বিএনপির নেতার কোনো অভাব নাই। এত নেতাগুলা কোথায় ছিল? আওয়ামী লীগের তো পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ছিল, তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গেছে। বিএনপি কোন রাষ্ট্রে যাবে? বিএনপিকে কিভাবে তারেক রহমান রক্ষা করবেন? এই বিপিনুর রাশেদ খান দিয়ে বিএনপিকে রক্ষা করতে পারবেন না। ফজু পাগলা দিয়ে বিএনপিকে রক্ষা করতে পারবেন না। সেই মনির, সেই হাবিবুর রহমান নাস্তিক দিয়ে বিএনপিকে রক্ষা করতে পারবেন না। তাই তারেক রহমানকে পরিশেষে আরেকটা ধন্যবাদ জানাই, তিনি ছাত্রদলের সভাপতি সেক্রেটারিকে সরিয়ে দিয়েছেন। ছাত্রদলকে তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত নতুনভাবে নতুন দল গঠন করেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।